আসসালামু আলাইকুম। আজকের কথাগুলো একটু শুনতে খারাপ লাগবে আপনাদের, তারপরও কথা বলতে হবে, সেজন্যই বলছি। বাংলাদেশের স্বাধীনতায় ৫৪ বছরে আমরা কি অর্জন করেছি, আমাদের অর্থনীতি কি অর্জন করেছে, সেটা একটু বোঝার জন্য আজকে আমার এই ভিডিও। জাস্ট ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন, হয়তোবা অনেক কিছু উপলব্ধি করতে পারবেন। আসুন মূল ভিডিওতে। শুরুতেই বোঝার জন্য একটি কথা আপনাদেরকে বলি। এটা হলো ডিসেম্বর মাস, আমাদের বিজয়ের মাস। এই বিজয়ের স্বাদটাও আমরা নিতে পারিনি, এই স্বাধীনতার স্বাদটাও আমরা নিতে পারিনি। এতটুকু আপনাদের মনে করিয়ে দিই, 16 ডিসেম্বরে আমাদের কোনো সেনাপ্রধানের হাতে আত্মসমর্পণ পাকিস্তান করেনি, ভারতের হাতে করেছে। এটাই আমাদের সেদিন আমাদের স্বাধীনতা ভারতের হাতে হস্তান্তর করার দিন আমি মনে করি। সেদিন সত্যিকার অর্থে বিজয় আমাদের হয়নি, বাট আমাদেরকে বিজয়ের একটা পুতুল ধরিয়ে দিয়ে বলছে, এটাই তোমাদের বিজয়, এই বিজয় নিয়ে তোমরা থাকো। এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাকে আমাদের মেনে নিতে হবে, এবং এই বাস্তবতার জন্যই আমাদের দুর্গতি। এই বিজয়ের মাসে আমরা যে উদযাপন, যে স্বাধীনতার যে উদযাপন, সেই ৫৪ বছর করতে পারেনি, কারণ সেদিন আমাদের কাছে পাকিস্তানিরা আত্মসমর্পণ করেনি, করেছে ভারতের কাছে। সেদিনই আমাদের স্বাধীনতা শেষ হয়ে গেছে। আমি বিস্তারিত আরো বলছি, ধৈর্য ধরুন, পূর্বী ভিডিওতে আরো অনেক বিষয় জানতে পারবেন। প্রথমেই আমি আপনাদের বলি, আমাদের চিনি কলগুলো কোথায়, আমাদের জুট মিলগুলো কোথায়, আমাদের স্টিল ইন্ডাস্ট্রি কোথায়, আমাদের স্টিল মিল ছিল, আমাদের আদমজি কোথায়। এই কোথায় শব্দটা বলতে আমার একটু কষ্ট হচ্ছে, কিন্তু বাস্তবতা এখানে শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি দিয়ে একটা দেশের অর্থনীতি চলতে পারে না। ৫৪ বছরে কি আমরা এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছাড়া আর কিছু কি তৈরি করতে পেরেছি? অবশ্যই না। সবচাইতে কষ্টের যে বিষয়টা, যে ইন্ডাস্ট্রিগুলো ছিল, যে ভার্সিটালিটি ছিল, এই ভার্সিটালিটিকেও নষ্ট করে দেওয়া হয়েছে। পাকিস্তান আমাদের, বা পাকিস্তান না বলে বলতে, পাকিস্তান তো একটা দেশ ছিল, তাই না? তো এই দেশে বা আমাদের এই পূর্ব পাকিস্তানে কিছুই করেন, এই একটা ট্রেন তৈরি করে দেওয়া হয়েছিল। আমি যখন দেখি যে পূর্ব পাকিস্তানে কি কি ছিল, আমি একে একে নাম বলছি। যে স্ট্যান্ড রিফাইনারি তাদেরই গড়ে দেওয়া, কাপ্তাই জলবিদ্যুৎ তাদেরই করে দেওয়া, স্টিল মিল, যেটা স্টিল মিল, সেই স্টিল মিল বন্ধ করে আমরা করেছি ইপিজেড। এবার আসেন জুট। জুটের আমার মনে হয় এখন অবশিষ্ট কোনো ইন্ডাস্ট্রি রয়েছে কিনা জানি না। আদমজির মতো তো বড় একটা জুট ফ্যাক্টরি, সেটাও নষ্ট করে দিল। বাংলাদেশে এমন আরো অনেক জুট মিল ছিল, এবং তাদের বিশাল বিশাল এরিয়া নিয়ে তারা এই জুট মিলগুলো করেছিল, এবং সেগুলো কোনোটা হয় ইপিজেড হয়েছে, কোনোটা না হয় কন্টেনার টার্মিনাল হয়েছে। আমাদের শিল্প কি বাঁচলো? এবার আসেন চিনি। এত বড় একটা চিনি যে শিল্প, মানে আমি আপনাদেরকে মোটা দাগে 3টা শিল্পের কথা বললাম। এই শিল্পগুলোকে কিভাবে দুমড়ে মুচড়ে বাংলাদেশকে শেষ করে দিয়েছে। যদি বলি ৭১-এ ভারত যখন বাংলাদেশ থেকে চলে গেছে, তখন কিন্তু এই জুট মিল থেকে বড় বড় যে মেশিনারিজ তারা খুলে নিয়ে চলে গেছে। এই খুলে নিয়ে চলে যাওয়া কিন্তু বাংলাদেশের পঙ্গু করে দেওয়ার সবচেয়ে বড় জায়গা ছিল। এরপর থেকে এই মিলগুলো আর উঠে দাঁড়াতে পারেনি। আমাদেরকে যে বলা হয়েছে যে আমরা বৈষম্যের শিকার, আমাদের এখানে কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠায়নি, সবকিছু আমাদেরকে নিয়ে, আমাদের বইতে কিন্তু এগুলোই পড়ানো হয়েছে যে আমাদেরকে নিয়ে গিয়ে চলে গেছে আমাদের থেকে সবকিছু, কিন্তু আমাদের এখানে কিছুই দেয়নি। কিন্তু আমি দেখছি যে ৭১-এর পরে বাংলাদেশে কোনো শিল্প গড়ে ওঠেনি, বরঞ্চ পাকিস্তান যে শিল্পগুলো রেখে গেছে সেই শিল্পগুলোকে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া হয়েছে, এবং ভারত সেই শিল্পের যে ইন্ডাস্ট্রি, যেই ম্যাটেরিয়ালস গুলো, যে মেশিনারিজ গুলো তারা লুটপাট করে নিয়ে গেছে।
তাহলে আমাদেরকে কোন শিক্ষায় শিক্ষিত করা হলো এই 54 বছর? আমার একটু জানা দরকার। আমরা আজকে এই 54 বছর কেউ এই কথা বললাম না কেন? আমাদের অর্থনীতি আজকে অবস্থা হলে কেন? এই জিনিসগুলো কেউ প্রশ্ন করেনি এবং প্রশ্ন করবেও না। কারণ প্রশ্ন করতে গেলেই এই রাজনীতিবিদরাই গলা চিপে ধরবে তোমার, কারণ তুমি তাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। মুক্তিযুদ্ধের আসল সত্যের কথা তুমি বলতে পারবে না। 71-এর কি হয়েছিল সেটা বলতে পারবে না। আওয়ামী লীগের অবস্থান কি ছিল সেটা তুমি বলতে পারবে না। ভারত এখানে বাংলাদেশের স্বাধীনতার জন্য কিছু করেছিল কিনা, না কিছু করেনি, তাদের স্বার্থে কিছু করেছিল, সে বিষয়ে তুমি কিছু বলতে পারবে না। এভাবেই কিন্তু 54 বছর পার করেছে। সেই শব্দগুলো আজকে 1 বছর বলা হচ্ছে, বাস্তব এবং সত্য এই কথাগুলো বলা হচ্ছে। বাংলাদেশের 54 বছরে এই যা করা হয়নি, এই ডক্টর ইউনূস সেই বিষয়গুলো করে গেছে। আমি যদি একদম মোটা দাগে বলি, সামরিকভাবে বাংলাদেশে কোনো শক্তিশালী করার কোনো চিন্তা ভাবনাই করা হয়নি, এবং ডক্টর ইউনূস কিন্তু সেই জিনিসগুলো করে গেছে। তাহলে এই কথাগুলো কটু, আমি প্রথমেই বলেছিলাম এই কথাগুলো কটু, আপনাদের কাছে অনেকের কাছে খারাপ লাগবে, অনেকে ট্যাগ দিবেন, কিন্তু বাস্তবতা একজন বাংলাদেশী হিসাবে চিন্তা করেন কথাগুলো কি আমি ঠিক বলেছি কিনা, না ভুল বলেছি। আপনাদের কাছে প্রশ্ন যে এই অর্থ ব্যবস্থাকে আপনি যেভাবেই রাজনীতি করেন, আপনার অর্থ ব্যবস্থা, আপনার অর্থনীতিকে যদি শক্তিশালী না করেন, তাহলে কোনো জায়গা নেই। শুধু গার্মেন্টস এবং রেমিটেন্স দিয়ে একটি দেশের অর্থ ব্যবস্থা চলতে পারে না। আপনার বিকল্প কোনো শিল্প কেন গড়ে উঠলো না? এই সরকার আসার পরে, এ তো রাজনৈতিক সরকার নয়, এদের তো এত বেশি ম্যান্ডেট ছিল না, কিন্তু তারপর 1 বছর এত ইনিশিয়েটিভ নিল শুধুমাত্র কারো প্রভাব মুক্ত থাকার কারণে। সিম্পল এই ম্যাটটা বুঝতে হবে যে সামরিক স্টেপগুলো নেওয়া হয়েছে, সামরিক যে অস্ত্রশস্ত্র কেনার ব্যাপারে, যে যুদ্ধ বিমান কেনার ব্যাপারে যে সাহসী পদক্ষেপগুলো নিয়েছে, 54 বছরে কোনো রাজনৈতিক বা কোনো রাজনৈতিক দল একবারও কি সেটা করেছে? করেনি। কারণ তারা দাদাদের পায়ের নিচে ছিল। সামরিকভাবে যে যে অস্ত্র কেনা হচ্ছে, সেগুলো কেনার জন্য তাদের থেকে পারমিশন নেওয়া লাগতো। এগুলো কি বাংলাদেশে আগে কখনো হয়েছে? বন্দরের মতো এত স্পর্শকাতর একটা জায়গায় এত কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় তৈরি হয়েছে? উত্তরবঙ্গের যে কান্না, তিস্তা, সেটা নিয়ে যে ইনিশিয়েটিভ নেওয়ার দরকার ছিল, সেটা কি আজকে নিয়েছে? 1 বছরে কিভাবে এই ইউনিসেফ সরকার পারলো? বিচার বিভাগকে আলাদা করার ব্যাপারে এই 1 বছরের মধ্যে ইউনিট সরকার কিভাবে পারলো? এই কথাগুলো আপনারা কেউ বলছেন না, শুধু বলছেন ইউনিট সরকার ব্যর্থ হয়েছে। কারা ব্যর্থ হয়েছে বলছে জানেন? যাদের স্বার্থে আঘাত লেগেছে শুধুমাত্র তারা ব্যর্থ হতে পেরেছে। একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশের অর্থনীতিকে ইউনূস 1 বছরে কোন কোন প্যারামিটারে কোন কোন জায়গায় নিয়ে গেছে, একটু সাধারণ বাংলাদেশি হিসেবে চিন্তা করেন। লুটপাট দুর্নীতিবাজ বাংলাদেশি হিসাবে নয়, ভারতের চাটুকার বাংলাদেশি হিসাবে নয়, যদি বাংলাদেশ হিসাবে চিন্তা করেন সত্যিকার হতে, আপনার একবার চিন্তা করে দেখেন আমি যে কথাগুলো বলেছি একটি কথাও কি বাংলাদেশের বিপক্ষে যায় না? আমাদের বাংলাদেশিদেরকে অন্ধ করে রাখার মতো, সমাজকে কিভাবে নষ্ট করার মতো আমরা আজ বিপদগ্রস্ত হয়ে গেছি। শুধু এতটুকু আপনাদের কাছে বলে রাখি যে এই এপিসোড শুরু হওয়ার আগে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে এই কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগবে, যে পাকিস্তান, এই পাকিস্তানকে নিয়ে আমরা, আমাদেরকে যে যা বলা হয়েছে, যা শোনানো হয়েছে, আমরা তো এগুলো দেখিনি, আমরা সেগুলোকেই বিশ্বাস করেছি। কিন্তু অনেক কিছু যখন পড়াশোনা করছি, অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাচ্ছে কেমন জানি। আপনারা আজকে ইসলামাবাদের দিকে তাকিয়ে দেখেন, ইসলামাবাদের রাস্তা আর আমাদের ঢাকার রাস্তা কি এক? তারা পঙ্গু, তাদেরকে গালি দেয়, তাদেরকে সারাক্ষণ তারা বিপদগ্রস্ত, লোন নিয়ে চলে। আমরা কোন লোনের বাইরে আছি? ভারত কোন লোনের বাইরে আছে? আমাদের মতো ওয়ার্ল্ডের যে দেশগুলো, কে লোনের বাইরে আছে? শুধু সব পাকিস্তানের দোষ? পাকিস্তান ভালো বলছি না, আমি একদম ভালো বলছি না, কিন্তু সবকিছু তীর ওই পাকিস্তানের দিয়ে কেন? কিন্তু পাকিস্তানের এমন অনেক কিছুই আছে যেগুলো আমরা ওই লেভেলে যেতেই পারিনি। সামরিকভাবে আমাদের এই অবস্থা কেন? সেগুলো প্রশ্ন করতে হবে। আপনি যদি দেশকে ভালোবাসে থাকি, আমরা যদি দেশকে ভালোবেসে থাকি, প্রশ্নগুলো করতে হবে। পাকিস্তান শেষ, পাকিস্তানের সাথে আর আমাদের এক হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ইতিহাস জানতাম, ইতিহাসকে মিথ্যাভাবে আমার আর আপনার সামনে যে উপস্থাপন করা হয়েছে, সেই মিথ্যাগুলোকে আপনাদেরকে বের করতে হবে। সত্যটা কি এটা বের করতে হবে। এতগুলো শিল্প যেটা পাকিস্তান আমলে ছিল, পাকিস্তান এই 54 বছরে, এই 24 বছরে পাকিস্তান এতগুলো শিল্প আমাদের এখানে স্থাপন করলো। 54 বছরে আমরা শুধুমাত্র গার্মেন্টস শিল্প স্থাপন করেছি। চা শিল্প আমাদের কি অবস্থা? আমি যেগুলো আগে বলেছি সেগুলো তো শেষ, চা গুলো কি অবস্থা? চাও তো আমার মনে বেশি দিন থাকবে কিনা আমার সন্দেহ আছে।
তারা 24 বছর এত শিল্প দিল, আমরা 54 বছর এত শিল্প তৈরি করতে পারলাম না। এটা আমাদের জন্য সেই, এটা আমাদের জন্য সেই। আর আমরা তাদেরকে সারাক্ষণ দোষারোপ করি, আমাদেরকে বৈষম্যের কথা তাদেরকে শেখানো হয়েছে। এটাই বাস্তবতা, তাই তো? একটু চিন্তা করে দেখেন আসলে বাস্তব আমাদেরকে কি শেখানো হয়েছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে। বিদ্যুতের ব্যাপারে সবচেয়ে বড় প্রজেক্ট তৎকালীন সময়ে জলবিদ্যুৎ যেটা করা হয়েছিল কাপ্তাই, সেই প্রায় 18-1900 মেগাওয়াটের যে বিদ্যুৎ কেন্দ্র, এটা আমি যতটুকু জানি প্রায় 2000-এর উপরে, সেটা এখন 600 মেগাওয়াট উৎপাদন করতে পারে না। কেন? আপনি ডেভেলপ করলেন না কেন? আপনার আপগ্রেডেশন হলো না কেন? এই প্রশ্ন কেউ করবে না। শুধু গালি যদি পাকিস্তানিকে দিতে পারেন তাহলে আপনাদের দেশ প্রেম জাগে। ভারত আপনাদের জন্য কি করেছে সেটা প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল। যা বললাম তা যদি পুরোপুরি শুনে থাকেন, আশা করি বুঝতে পারবেন যে সত্যিকার অর্থে আমরা কি, আমাদের অবস্থা কি, আমরা কেন আমাদের মুখের মধ্যে ন্যারেটিভ ক্রিয়েট করে দিয়ে আমাদেরকে সমাজের মধ্যে দ্বিখণ্ডিত করে রেখেছে। দয়া করে কথা বলুন, সত্যকে জানুন, সত্য বুঝুন, সত্যকে প্রচার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।